শিশু কিশোর বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের খেলাধুলা। বন্ধুরা, তোমাদের নিয়ে যাবো এবার হকি প্রশিক্ষণ পর্বে। এটা মূলত আমরা যে স্ট্রেচগুলো করে প্রত্যেকটা মাসেল যাতে রিল্যাক্স হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে বসে থাকে বা খেলা শুরুর পূর্বে যদি প্রত্যেকটা মাসেল তার স্ট্রেচ করার মাধ্যমে মূল প্রশিক্ষণের জন্য প্রস্তুত না হয় তাহলে ইনজুরির সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য আমরা স্ট্রেচ করছি তার প্রতিটা মাসেল, হাত, পা এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে সাবলীলভাবে কাজ করতে পারে মূল পর্বে, সেই জন্য আমরা এক্সারসাইজগুলো করে থাকি। সম্পূর্ণ আপ করে সম্পূর্ণ আপ। पा पूरा उठा, चढ़ो पूरा उठा पा। निया पे दौड़ाओ, निया सागत पूरा उठाओ पूरा। बैक की के जाओ। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। এটাকে আমরা যেটা বলি আমাদের ভাষায়, হকির ভাষায় ফ্লিকটা আমরা করি সাধারণত যে বলটা একটু হাওয়ায় ভেসে যায়, যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অবস্ট্রাকল থাকে, অপোনেন্টের স্টিক, অথবা আমরা ঘাসের মাঠে যখন খেলি অনেক সময় দেখা যায় যে মাঠের মধ্যে কিছু উঁচা নিচা অবস্থা থাকে এবং অনেক সময় বৃষ্টি বা পানির জন্য বল স্মুথলি যায় না। সেই ক্ষেত্রে আমরা আমাদের ফ্লিক স্কিলটা ব্যবহার করি। ফ্লিক স্কিলে আমাদের যে গ্রিপটা আমরা ব্যবহার করি, আমাদের পুশের যে গ্রিপটা প্রথম আমরা দেখেছিলাম, পুশের গ্রিপটাই কিন্তু এই জায়গায় আমাদের স্টিক যখন বল আমরা মারি কিছুটা বাঁকা থাকে, যাতে বলের যখন পজিশনে ফ্লিক করে যায় বলটা একটু হাওয়ায় ভেসে যায়। তা আমরা ছেলেদেরকে এখন ফ্লিক স্কিলটা করাচ্ছি এবং সেই স্কিলটা ওরা করবে। আপনারা এখন দেখছেন যে তারা ফ্লিক যে এক্সারসাইজটা করছে, বলটা তাদের যে রুলসটা আছে, আমাদের রুলসটা হচ্ছে হাঁটুর উপরে গেলে ডেঞ্জার হয়। অনেক সময় অপোনেন্ট যদি কাছাকাছি থাকে, অনেক বেশি উপরে চলে গেলে তার জন্য ডেঞ্জার হয়। কারণ অপোনেন্ট আপনার যখন কাছে থাকবে, তার স্টিক অথবা তাকে পার করে বল পাস দেওয়ার জন্য বা আমাদের অবস্ট্রাকল পার করে দেওয়ার জন্য আমরা পুশের ক্ষেত্রে যেটা গ্রাউন্ডে যায়, এখানে কিছুটা লিফটিং বল ইউজ করি এবং এই এক্সারসাইজটা আমাদের গোল করার ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় গোলকিপার শুয়ে থাকে অথবা অপোনেন্টের স্টিক যেগুলো বাধাপ্রাপ্ত হয়,
সেই বাধাগুলো কাটানোর জন্য আমরা ফ্লিক স্কিলটা কাজ করি। ফ্লিকে আমাদের গ্রিপটা আপনাদের দেখেছি আমরা, বডি পজিশন বল পজিশন যেটা থাকে একদম পুশের মতোই আমরা গ্রিপটা ধরবো। আমাদের বলের পজিশনটা আমাদের বাম পায়ের সামনে থাকবে। আমাদের বডি পজিশনটা যে স্কিলের ক্ষেত্রে আমরা যে স্কিলগুলো ইউজ করি, প্রথমে আমাদের গ্রিপ, বডি পজিশন, বল পজিশন, এক্সিকিউশন এবং ফলো থ্রো, এই 5টা জিনিস আমাদের প্রায় সব স্কিলেই কাজে লাগে। তো এখানে আমরা যেটা করতেছি, আমাদের গ্রিপটা হবে পুশের গ্রিপ, বেসিক গ্রিপটা। আমার বডি পজিশনটা চলে যাবে, আমার ডান পা বা পা একটা ব্যালেন্স পজিশনে থাকবে, বলটা আমার পায়ের সামনে এবং আমার গ্রিপে যখন আমি করব আমার মূল পাওয়ারটা, আমার ওয়েটটা আমার ডান পায়ে আসবে এবং যখন আমি এক্সারসাইজটা সম্পন্ন করব আমার বডির ওয়েটটা শিফট করবে, আমার ডান পায়ে থেকে বডি ওয়েটটা বাম পায়ে শিফট এবং পুরো পাওয়ারটা আমার পাস করবে, তাহলে আমার বলে পাওয়ার আসবে এবং বলটা স্মুথলি যাবে। তাহলে আমরা ফ্লিক যখন করছি, আমার বল আসলো দুই পায়ের মাঝামাঝি, ডান পা একটু আমি কার্ভ রাখবো, সোজাসুজি রাখলে ব্যালেন্সের সমস্যা হয়, শোল্ডারটা আমার টার্গেটের দিকে থাকবে যাতে বলটা আমার টার্গেটে যায়। তাহলে ফ্লিক বেসিক পজিশন, বলের নিচে আমার স্টিক, একটু কার্ভ এবং ধাক্কা এবং এর সাথে আমার ফলো থ্রোটা হবে। ফলো থ্রোটা আমার প্রয়োজন কেন? ফলো থ্রোতে আমার বলের পাওয়ার আসবে, আমার টার্গেটটা ঠিকমতো হবে এবং আমার যে এক্সারসাইজটা যেভাবে করছি সেটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমি সম্পন্ন করতে পারবো। তা আপনারা এখন দেখতে পাচ্ছেন ছেলেরা তাদের এক্সারসাইজগুলো করছে। ফ্লিক এক্সারসাইজ যেটা দেখালাম এটা ছাত্ররা নিজেরা প্র্যাকটিস করবে এবং ফ্লিকের ক্ষেত্রে আমাদের পার্টনার নিয়ে আমরা কাজগুলো সবসময় করি, কারণ পার্টনারে আমাদের একসাথে দুটো কাজ হয়ে যায়। একটা হচ্ছে যে ফ্লিকটা করছে তার ফ্লিক প্র্যাকটিস এবং পার্টনার তার রিসিভিং প্র্যাকটিসটা, দুইটা প্র্যাকটিস, এই কাজগুলো আমরা একসাথে নিয়ে নিই এবং এটা একদম বেসিক লেভেলে যে এই কাজটা যখন শেষ হয়ে যায় তখন আমরা এটাকে ছোটো ছোটো গেম ইমপ্লিমেন্টেশন করি, যে গেমের ক্ষেত্রে যে তাদের একটা টার্গেট দিয়ে রাখি যে আজকে পাসিংটা হবে শুধু আমাদের ফ্লিকের উপরে, তাহলে এই প্র্যাকটিস যেটা করলো সেটা আরও ভালোভাবে তারা রপ্ত করতে পারে। আমরা এখন কিছু ফ্লিক এক্সারসাইজ দেখবো এবং ফ্লিক পাসিংগুলো দেখবো। বডি পজিশন, বল পজিশন, এক্সিকিউশন, ফলো থ্রো সবগুলো থাকবে, ঠিক আছে? চলো আরেকটু পিছনে যাও, আরেকটু পিছনে যাও, আরেকটু জায়গা নাও। এই ফ্লিকের কাজে আমরা যেটা বেসিক করলাম, এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। বলটা মুভমেন্টে থাকবে এবং মুভমেন্টের সাথে সাথে তারা বল ফ্লিক করবে, রিসিভ করে আবার পাস দিবে। খেলার ক্ষেত্রে যেটা দেখা যায় আমাদের বল সবসময় মুভমেন্টে থাকে। বেসিক শেখার জন্য আমরা একদম র লেভেলে যখন করি বল স্টপ বল, ডেড বলে আমরা কাজ করি, বাট গেম পজিশনে আমরা যখন চলে যাই তখন বলটা আমাদের মুভমেন্টে থাকে এবং মুভমেন্টের মধ্যে আমরা পাসিং করি। এখন সেই কাজটা আমরা করব। বল একটু ডিস্টেন্স নাও, বল মুভ করবে, মুভের মাধ্যমে আমরা ফ্লিক করব। আমাদের ফ্লিকটা বল মুভমেন্ট থাকবে, মুভমেন্টের মধ্যে ফ্লিক। এতক্ষণ আমরা ডেড বলে করছি, এখন বল মুভ করো, মুভ করে ফ্লিক করব আমরা। আর ফ্লিকের সাথে রিসিভটাও ভালো করে করো, রিসিভটাও আমাদের খুবই জরুরি। আমরা আজকে যে স্কিলটা শিখলাম লিফটিং বল বা ফ্লিক স্কিল, সেটা বেসিক শেখার পরে আমরা যেটা করি একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য ম্যাচ সিচুয়েশনে ছোট ছোট পার্ট করে নেই, 4 জন 4 জন, 3 জন 3 জন, 5 জন 5 জন একটা গ্রুপ করে নেই এবং গ্রুপের মধ্যে সেই স্কিলটা ডেভেলপ করার কাজ করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এরা যে কাজ করছে বা প্র্যাকটিস করছে, এদের মূল থিওরিটা হচ্ছে পাসিং, বাট পাসিংয়ের জন্য আমরা তাদের বাইন্ডিংস দিয়ে দিয়েছি যে পাসিংটা হবে শুধু ফ্লিক স্কিলটাই ব্যবহার করা হবে, অন্য যেসব স্কিল পুশ হিট এইখানে আমরা সেটার কাজ করব না। আমাদের মূল কাজটা থাকবে ফ্লিক স্কিলটা ডেভেলপ করা এবং আজকে এদের মূল ফোকাসটা থাকবে পাসিংগুলো হবে ফ্লিক স্কিলের উপরে, ফ্লিক এবং রিসিভিং। আপনারা দেখতে পাচ্ছেন তারা ছোট একটা জায়গার মধ্যে 4 জন 4 জন টিম করে খেলছে এবং তাদের পাসিংটা সম্পূর্ণ ফ্লিকে হবে। তোমাদের পাসিংগুলো সব ফ্লিক স্কিলের মধ্যে আসবে।
এই স্কিলগুলো আমাদের গেম সিচুয়েশনে নেওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদের মূল ফোকাসটা হবে যে আমরা যখন খেলতে যাব তখন যে অবস্ট্রাকলগুলো আসে সেটার উপর ফোকাস করে আমরা এই সিচুয়েশনগুলো তৈরি করি, যে ম্যাচ সিচুয়েশনে অপোনেন্ট যখন থাকবে অপোনেন্টের বাধা আমরা কিভাবে কাটাবো তার জন্য আমরা ছোট ছোট ভাগ করে খেলি এবং এখানে এই স্কিলগুলো বেশি করে যাতে কাজ করা যায় সেজন্য তাদের টার্গেট দিয়ে রাখি যে এই এক্সারসাইজের মধ্যে শুধু এই স্কিলটা আমরা প্রয়োগ করব। এই এক্সারসাইজে আমাদের ছাত্ররা অনেক থাকে, সেজন্য আমরা রেস্ট দিয়ে দিয়ে করাই, গ্রুপ ওয়াইজ করাই, যাতে যতক্ষণই তারা মাঠে থাকে বা কাজ করে পূর্ণ মনোযোগে কাজটা করতে পারে। অনেক সময় দেখা যায় টানা একটা এক্সারসাইজ করতে থাকলে তারা টায়ার্ড হয়ে যায় বা একটা বিরক্তি আসতে থাকে, সেজন্য এই স্কিলের সাথে সাথে ম্যাচ সিচুয়েশন বা গেম সিচুয়েশন দিয়ে দিলে তাদের মধ্যে একটা আনন্দর কাজ করে এবং খেলার যখন সে বাধাপ্রাপ্ত হয় তখন তার স্কিলটা সে ডেভেলপ করার জন্য চেষ্টা করে যে আমি ভালোভাবে কিভাবে করতে পারবো, এবং তার স্কিলটা যখন সম্পূর্ণভাবে কার্যকরী হয়, তার স্কিলটা যখন ভালো হয়, সে তার পারফরমেন্স ভালো করতে পারে। আজকের মতো ফ্লিক এক্সারসাইজ আমরা এখানে সমাপ্ত করলাম। তোমরা যারা হকি খেলার আগ্রহী বা শিখতে আগ্রহী, তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করবা, ভালোভাবে চেষ্টা করবা, এবং খেলাধুলায় অধ্যবসায় এবং চেষ্টার কোনো বিকল্প রাস্তা নেই, এখানে শর্টকাট কোনো রাস্তাই নেই। সুতরাং খেলাধুলায় ভালো করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে এবং নিজের কাজ ভালো মতো করতে হবে। ধন্যবাদ। আজকে আমরা খেলাধুলার জন্য বা একজন স্পোর্টস প্লেয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ফিজিক্যাল ফিটনেস, সেই ফিজিক্যাল ফিটনেসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটাকে আমরা বলতেছি রিকভারি হার্ট রেট, সেই রিকভারি হার্ট সম্পর্কে আমরা জানবো। আমরা আসলে নর্মালি জানি যে একজন প্লেয়ার বা হচ্ছিল নর্মাল ব্যক্তি রেস্ট নেওয়া অবস্থায় তার যে পালস রেটটা থাকে সেটাকে আমরা রেস্টিং হার্ট রেট বলে থাকি। তো এই রেস্টিং হার্ট রেট থেকে যখন একটা প্লেয়ার এক্সারসাইজ করার পরে তার হার্ট রেটটা বেড়ে যায়। তো একটা পর্যায়ে বেড়ে যাওয়ার পরে তার হার্ট রেটটা আবার নর্মাল অবস্থায় আসতে কতটুকু সময় লাগতেছে, কতটুকু সে টাইম নিচ্ছে, সেটাকে আমরা বলতেছি রিকভারি হার্ট রেট। মানে হার্ট রেটটা নর্মাল অবস্থায় যেভাবে থাকে সেই অবস্থায় ফেরত আসতে একটা অ্যাথলেটের কতটুকু পরিমাণ সময় লাগে সেটা আমরা মেজার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি যে একটা প্লেয়ারের বা প্রাথমিক অবস্থায় বা রেস্ট নেওয়া অবস্থায় বা এক্সারসাইজ করার আগে তার আমরা হচ্ছিল পালস রেট বা হার্ট রেটটা আমরা মেজার করে থাকি। তো আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে তার হার্ট রেটটা মেজার করে রাখতেছি আমরা প্রাথমিক অবস্থায়। যেমন আমার এই প্লেয়ারের হচ্ছিল এখন প্রাথমিক অবস্থায় তার হার্ট রেট আছে 74। তো দেখা গেছে যে এক্সারসাইজ করার পরে তার হার্ট রেটটা কতটুকু বাড়তেছে সেটা আমরা দেখার পরে রেস্ট নিতে নিতে তার হার্ট রেটটা কত আবার এই নর্মাল অবস্থায় আসতেছে সেটা আমরা মেজার করব। তো এই প্লেয়ারের আমরা হার্ট রেট মেজার করে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা আবার তাকে আমরা এক্সারসাইজ দিয়ে দিব, একটা নির্দিষ্ট রেঞ্জে তাকে আমরা এক্সারসাইজটা করাবো এবং সেই এক্সারসাইজটা করতে থাকবে। তো এভাবে আমরা 15 থেকে 20 মিনিট তাকে আমরা এই এক্সারসাইজটা করাবো। এক্সারসাইজ করার পরে আমরা আবার এটাকে স্টপ করে দিব, স্টপ করে দিয়ে তাকে তার হার্ট রেটটা আবার আমরা মেজার করব। তো একটা পর্যায়ে তার হার্ট রেটটা অনেক বেশি থাকবে, তার 5 মিনিট অন্তর অন্তর যখন আমরা আবার তার হার্ট রেটটা মাপবো, একটা পর্যায়ে গিয়ে তার হার্ট রেটটা আবার নর্মাল অবস্থায় আসবে। এই যে সময়ের ব্যবধানটা, এই ব্যবধানটাই আমরা আসলে মেজার করতেছি। যারা খুব ভালো প্লেয়ার, যারা খুবই আপনার ফিজিক্যাল ফিটনেসের প্রতি সচেতন, সেই সব প্লেয়ারদের এই হার্ট রেট নর্মাল অবস্থায় আসতে খুবই কম সময় লাগে। সবাইকে ধন্যবাদ। তোমরা তো প্রশিক্ষণ পর্বগুলো দেখলে, বিভিন্ন তথ্য জানলে, এবার তোমাদের পালা, মাঠে থাকার পালা, নিজেদেরকে সমৃদ্ধ করবার পালা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা। ধন্যবাদ সবাইকে।